আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল গাজীপুর। দর্শক, আমাদের ঘরে যাদের বাচ্চারা আছে তাদের নিয়ে এখন আমাদের অনেকের মনেই নতুন শঙ্কা তৈরি হয়েছে হামের কারণে। আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের শিশুরা হামে আক্রান্ত হচ্ছে এবং কখনো কখনো সেই আক্রান্ত অবস্থা থেকে তারা মৃত্যুমুখেও পতিত হচ্ছে। এই নিয়ে আমাদের অভিভাবক মহলে চলছে নানান রকম শঙ্কা। আমরা আজকে আলাপ করব আপনাদের শিশুদের যদি হাম হয় তাহলে তার চিকিৎসা ব্যবস্থাপনা কী হবে সেই প্রসঙ্গে। এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার তাহমিনা ইসলামকে। তিনি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, কেপিজে স্পেশালাইজড হসপিটাল, কাশিমপুর, গাজীপুর। ডক্টর তাহমিনা ইসলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক। যেটা বলছিলাম যে আপনি যেহেতু শিশু রোগ বিশেষজ্ঞ, ইতিমধ্যেই আসলে অনেককে হয়তো হামের উপসর্গ নিয়ে যারা আসছে তাদের চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো। যদি শিশুর হাম হয় তাহলে কি করণীয়। আমরা শুরুতে একটু বলেছি যে অনেকের ভেতরেই কিন্তু আসলে আতঙ্ক চলছে। হামের যেসব উপসর্গ আছে সেগুলো নিয়ে আমরা একটু শুনবো আপনার কাছে, কিন্তু ওই উপসর্গের কাছাকাছি কিছু হলে অনেকেই আতঙ্কগ্রস্ত হচ্ছেন যে হাম হয়ে গেল কিনা, এবং সেটা হলে কোথায় যাবেন, কি করবেন, এই নিয়ে নানান রকম প্রশ্ন তৈরি হয়েছে। তো আমরা প্রথমেই যদি একটু জানি যে হামের উপসর্গ যদি দেখা দেয় তাহলে আসলে কি খুব আতঙ্কগ্রস্ত হয়ে যাব, নাকি এটা নিয়ে একটু ভাববো কি কি স্টেপ বা ধাপগুলো আসলে আমি নিতে পারি যদি আমি সন্দেহ করি যে আমার একটি শিশুর হাম দেখা দিয়েছে। আচ্ছা, হাম কিছু লক্ষণ প্রকাশ পেলে আমরা হাম বুঝতে পারি আর কি। আচ্ছা। তবে বিশেষ করে র্যাশ উঠলেই বাবা মা মনে করে যে এটা আমার শিশুর হাম হলো কিনা অ্যাকচুয়ালি। তবে র্যাশ নিয়ে অনেক ভাইরাল ডিজিজগুলো আসলে আমাদের কাছে আসে। আর এখন বসন্তকাল এবং গ্রীষ্মের মাঝামাঝি একটা সময়, এই সময়টাতে দেখা যাচ্ছে যে হাম ছাড়াও আর অনেক ধরনের র্যাশ নিয়ে অনেক ডিজিজগুলো হচ্ছে, ভাইরাল ডিজিজ, যেমন রুবেলা আছে, রোজিওলা আছে, চিকেন পক্স হচ্ছে, এবং এমনকি স্ক্যাবিজ নিয়ে যখন অনেক বাচ্চা শিশুরা আমাদের কাছে আসে, বাবা মা মনে করেন যে তার বাচ্চার হয়তো হাম হয়েছে, এবং ওনারা মোটামুটি অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে যান আর কি, যে হাম হয়েছে, আমার শিশু কখন মারা যাবে। কারণ অলরেডি অনেক আমরা শুনতে পাচ্ছি যে পেপারেও আসছে, বিভিন্ন টিভিতেও আমরা দেখছি যে হাম হয়ে অনেক শিশু মারা যাচ্ছে। তো যেটা আমরা প্রথমে বুঝতে হবে যে হামের কী কী লক্ষণ থেকে আমরা বুঝবো যে আমার শিশুটির হাম হয়েছে। সেটার মধ্যে রয়েছে হচ্ছে জ্বর, অনেক হাই গ্রেড জ্বরটাই আসে অ্যাকচুয়ালি, উচ্চমাত্রার জ্বর। সেটা সাধারণত কত হয়? ধরেন 102-3 ডিগ্রি, 4ও হয়ে যায় অনেক সময়। উচ্চমাত্রার জ্বর সাথে থাকবে হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলে আর কি, ব্লচি র্যাশ, যেটা রেড র্যাশের চারপাশে একটু জায়গা ছড়িয়ে যায়, হ্যাঁ, ব্লচি র্যাশ বলে এটাকে। সাথে থাকবে হচ্ছে 3C, যেটা বলে আমরা কাফ, করাইজা অ্যান্ড কনজাংটিভাইটিস। কাফ থাকবে রানি নোজ বা স্নিজিং, নাক দিয়ে সর্দি, হাঁচি, আর চোখ দিয়ে পানি পড়া, চোখে একটু ডিসচার্জ হওয়া, প্রুলেন্ট ডিসচার্জ। আর কিছু কিছু কমপ্লিকেশন আছে হামের, সেটা বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলোতে, আমাদের যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে দেখা যায় যে হামে শিশুরা ডায়রিয়া নিয়ে আমাদের কাছে আসে, এবং কমপ্লিকেশন আরও আছে, অকুলার মানে চোখের ক্যাটারেক্ট হয়, অকুলার স্ক্যারিং হয়, ব্লাইন্ডনেস হয়, সাথে সিভিয়ার নিউমোনিয়া। আমাদের দেশে এখন যে আতঙ্কের ব্যাপার, যেটা সিভিয়ার নিউমোনিয়া হয়ে শিশুরা মারা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছি যে হামের উপসর্গগুলোকে যদি অন্য, আপনি আরো বেশ কয়েকটা অসুখের কথা বলেছেন, ইভেন সাধারণ আমরা যেটা বাচ্চাদের স্কিনে চামড়ায় যে অন্য কিছু অসুখ হতে পারে, স্ক্যাবিজ নিয়েও দেখা যায় যে একটা শিশু বাবা মা মনে করছে যে আমার হাম হলো কিনা। কিন্তু হামের কারণে আমাদের বাচ্চাদের চামড়ায় যেই লাল যেই ফুসকুড়ি তৈরি হয় বা যেই দাগ তৈরি হয়, সেটা বলছেন যে একটু ছড়ানো হবে, একটু সোয়েলিং বা একটু ইডিমা, কি বলে, ফোলা থাকবে, এবং তারপর একটু ছড়িয়ে যাচ্ছে। কনজাংটিভাইটিস, চোখ ওঠা যেটা আমরা বলি, সেরকম থাকতে পারে। সাথে সর্দি হওয়া, স্নিজ, হাঁচি, কাশি। আচ্ছা, তাহলে এরকম বেশ কয়েকটা জিনিস একসাথে মিলালে তখন আমরা বুঝতে পারবো যে এটা হামের। তবে সবসময়, অনেক সময় আসলে ডিপেন্ড করে সব কিছু, যে সবসময় একই সাইন সিমটম বা লক্ষণ সবার ক্ষেত্রে প্রকাশও পায় না।
সেটা আসলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির উপর ডিপেন্ড করে যে কে কতটুকু সিভিয়ার বা খারাপ হচ্ছে উপসর্গ দেখাবে। তাহলে যদি এরকম উপসর্গ দেখা যায়, একাধিক দেখলো, এবং অনেক সময় যে বিশেষ করে মায়েরা বা পরিবারের যারা ঘনিষ্ঠজন বাচ্চার কাছে থাকেন, তারা নিশ্চয়ই অস্বাভাবিকতাগুলো খানিকটা বুঝতে পারবেন যে তার সর্দিটা সেটা একটু অস্বাভাবিক ঠেকছে কিনা, চোখের যে বলছিল যে চোখের ভেতরে বা কোনো চোখের ইনফেকশন যেটা হয় সেটা যদি হয় সেটা বুঝবেন, এই চোখ ওঠা যেটা, তাহলে সব মিলিয়ে আসলে আমাদেরকে এই বিষয়টা দেখতে হবে। আমরা যদি একটু পরিসংখ্যান নেই, আসলে এখনকার সময়ে আমরা তো বলছি যে মোটা দাগে আমাদের বাংলাদেশে অনেক অভিভাবকের ভিতরেই হামের ব্যাপারে একটা আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু হাম তো আগেও ছিল। আমাদের সেদিন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে তিনিও হামে আক্রান্ত হয়েছিলেন ছোটবেলায়, সুতরাং হাম হয়েছে আবার বেঁচে গেছে, আমরা সেরকম উদাহরণ আসলে অনেক আছে। তো এখনকার সময় সিচুয়েশনটা কেমন, মানে কত মানুষ আক্রান্ত হচ্ছে, কত বাচ্চা, এবং এখন বাংলাদেশে আসলে ইটস অ্যান এপিডেমিক আউটব্রেক, মহামারী আকারে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে যেহেতু এটা খুবই কন্টাজিয়াস বা সংক্রামক একটা রোগ, হ্যাঁ খুবই ছোঁয়াচে, আমের সংস্পর্শে আসলে 2 ঘন্টা পর্যন্ত এটা এয়ারবর্ন ডিজিজ, বাতাসবাহিত বায়ুবাহিত রোগ, 2 ঘন্টা পর্যন্ত এটার জীবাণু ওখানে বাতাসে থাকতে পারে। তো এটা হওয়ার পরে যদি দেখা যায় যে এতটাই সংক্রামক বা কন্টাজিয়াস এই ডিজিজটা যে সংস্পর্শে আসলে হাম হওয়ার সম্ভাবনা প্রায় 97 থেকে 99%। আচ্ছা, সেজন্য দেখা যায় যাদের অলরেডি ইমিউন, অলরেডি টিকা দেওয়া হয়েছে, এমন শিশুদেরকেও আমরা দেখছি হাম হয়ে যাচ্ছে, কারণ এত বেশি ছড়িয়ে পড়েছে হামটা অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন, যে এটা আসলে আতঙ্কের মতোই। সব বাবা মাই আসলে আতঙ্কগ্রস্ত, আমরা নিজেরাও আতঙ্কগ্রস্ত অ্যাকচুয়ালি, কারণ সেভাবে সেই সাপোর্টটা আসলে যে বা শিশুরা খারাপ হয়ে যাচ্ছে, সেই সাপোর্টটা তাদেরকে যতটুকু দরকার এরকম সাপোর্ট আসলে সবাইকে দেওয়া সম্ভবও হচ্ছে না অনেক জায়গায়। সেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেই লিমিটেশন যেটা আছে সেটা মাথায় রেখে কিন্তু সরকার আবার বিশেষ ব্যবস্থা নিয়েছে, আমরা দেখছি অলরেডি এটা আসলে উদ্যোগ নিয়েছেন, ভ্যাকসিনের ব্যাপারে উদ্যোগ হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে প্রম্পট ডিসিশন এবং উদ্যোগ নিয়েছেন, আমাদের এটার জন্য সরকারকে ধন্যবাদ অ্যাকচুয়ালি। সেটাই আমরা অভিভাবক হিসেবে আতঙ্কগ্রস্ত হওয়াটা এটা আমাদের, এটা আমি বলবো না অস্বাভাবিক কিছু, এটা আমাদের নেচার, আমাদের প্রকৃতির ভিতরেই আছে। কিন্তু আমরা এটা বলতে পারি আমাদের ভবিষ্যৎ, আমাদের শিশুরা যখন অসুস্থ হয়ে যায় আসলে কারোর মাথা ঠান্ডা থাকে না, তাহলে ওটা ঠিকই আছে। কিন্তু আমরা বলবো যে বিদ্যমান যে অবস্থা বা যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, আমরা যদি ঠিকমতো স্বাস্থ্য বিধিগুলো মেনে চলি, বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকি, নিশ্চয়ই আমরা সংকটটা কাটিয়ে উঠবো। সুতরাং আতঙ্ক নয়, আসলে সাহস রেখে যে সংকটটাকে মোকাবেলা করাটাই মূল বিষয়। কিন্তু আমরা যদি পরিসংখ্যানও দেখি যে এখন পর্যন্ত কত বাচ্চা আক্রান্ত হয়েছে, এবং তাদের ভিতরে একজন শিশু মারা গেল, সেদিন আমাদের এখানে একজন বলেছেন সরকারের পক্ষের একজন লোক, যে একজন মারা গেল সেটা আমাদের জন্য ব্যর্থতা। কিন্তু তারপর আমরা একটু দেখতে চাই যে কত শিশু আসলে মারা গেলেন, কত তাদের মধ্যে উপসর্গ কয়জনের ছিল, এই বিষয়টা একটু সর্বশেষ কি বিষয়? আসলে এই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের গণনা অনুযায়ী, এপ্রিল মাসের গণনা অনুযায়ী হচ্ছে প্রায় নিশ্চিত হাম নিয়ে 34 শিশু মারা গিয়েছেন, 34 জন শিশু মারা গিয়েছেন, এবং হামের উপসর্গ নিয়ে প্রায় 128 জন শিশু, 172 জন শিশু মারা গিয়েছে। হামের উপসর্গ, কিন্তু আক্রান্ত হয়েছে হামের উপসর্গ সহ 29,672 জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে, এবং হামের চিকিৎসা, নিশ্চিত হাম নিয়ে চিকিৎসা নিয়েছে প্রায় 3065 শিশু। আচ্ছা, আমরা শিশুদের উপসর্গ যেটা, সেটা সম্বন্ধে বেশ খানিকটা জানলাম, পরিসংখ্যানও খানিকটা জেনে নিলাম। আমাদের এখানে যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এখন হসপিটালে, তাদের লক্ষণগুলো তো আপনারা দেখছেন এবং চিকিৎসার ব্যবস্থা নিচ্ছেন। কি কি চিকিৎসার পদ্ধতি আসলে ফলো করা হচ্ছে আমাদের হাম আক্রান্ত শিশুদের জন্য? কেপিজি হসপিটালে হাম নিয়ে যে বাচ্চা শিশুরা আসছে, তাদেরকে বহির্বিভাগে আপাতত চিকিৎসা দিচ্ছি। আমাদের প্ল্যান আছে যে ইনডোর বেসিসে বা ভর্তি রেখেও চিকিৎসা দেওয়ার সুদূর ভবিষ্যতে। এখন যেটা ওপিডি বা বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছি যে বাচ্চাগুলোকে, তাদেরকে আমরা হচ্ছে
ঠান্ডা কাশি যে শিশুরা নিয়ে আসছে তাদের যে ঠান্ডা কাশির চিকিৎসা দেওয়া হচ্ছে, সাথে ডায়রিয়াও থাকছে অনেক বাচ্চাগুলার, তাদেরকে ওরসালাইন সাথে থাকছে। যদি কাশিটা অনেক সিভিয়ার হয় এবং লাং ফাইন্ডিংস থাকে, ওদেরকে এক্সরে করে অ্যান্টিবায়োটিক কাভারেজেও রাখতে হচ্ছে। অ্যান্ড যেটা ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, এটা হামের কমপ্লিকেশনগুলোকে অনেকাংশে প্রায় 81 থেকে 85% পর্যন্ত কমিয়ে নিয়ে আসতে হেল্প করে আমাদেরকে। হ্যাঁ, 2 ডোজ হামের ভিটামিন এ সাপ্লিমেন্টেশন হামের বাচ্চাগুলোকে দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, এমনিতে হাম হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি চিকিৎসার? এটার আসলে হাম হয়ে যাওয়ার পরে, বিশেষ করে হামে আক্রান্ত হওয়ার পরে যে শিশুগুলো আসলে খারাপ হচ্ছে, তারা হচ্ছে যাদের অপুষ্টিতে ভুগছে, যে বাচ্চাগুলো আগে থেকে অপুষ্টিতে ভুগছিল, মায়ের দুধ সেভাবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা বলে সেভাবে খায়নি এবং অপুষ্টিতে আছে। বিশেষ করে 9 মাসের নিচের বাচ্চাগুলো, 6 মাস থেকে 9 মাসের নিচে যে শিশুগুলো আছে, তারাই বেশি খারাপ হয়ে যাচ্ছে এবং সিভিয়ার নিউমোনিয়া হয়ে হামের বাচ্চাগুলো আসলে বারবার মানে নিউমোনিয়া স্টেপ বাই স্টেপ হয়েই যাচ্ছে। যেহেতু ইমিউনিটি কম, প্লাস ওরা টিকা একটা ডোজও হয়তো টিকা পায়নি যেহেতু 9 মাসের নিচে, তাদেরই বারবার নিউমোনিয়া হচ্ছে এবং সাপোর্টটাও সেভাবে অনেক সময় দেখা যায় যে অক্সিজেন ডিপেন্ডেন্সি চলে আসছে। সেই সাপোর্টটা অক্সিজেন হয়তো কিছু দেওয়া যেতে পারে, কিছু কিছু জায়গায় দেওয়া যাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় লাইফ সাপোর্ট অথবা সিপেপ বা হাই ফ্লো নেজাল ক্যানুলা সাপোর্ট, যেটা আমরা কোভিডের সময় ইউজ করেছিলাম, সেই সাপোর্টগুলো সব হসপিটালে আমরা দিতে পারছি না। এটা একটা চ্যালেঞ্জ তৈরি করেছে আসলে। আর আরেকটা বিষয় আপনি কত প্রসঙ্গে বলছিলেন, যেহেতু এটা অনেক বেশি সংক্রামক, খুব তাড়াতাড়ি একজন থেকে আরেকটা বাচ্চা ছড়িয়ে যায়, সে কারণে সাধারণ যেসব শিশু ওয়ার্ড যেটা আছে সেখানে রেখে যে একসাথে চিকিৎসা দেবেন, এটা চিকিৎসা দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে, আইসোলেটেড রাখতে হচ্ছে এবং আলাদা ব্যবস্থা মেইনটেইন করতে হয় আর কি অ্যাকচুয়ালি। নয়তো যেহেতু খুবই বেশি সংক্রামক, দেখা যাচ্ছে শিশুরা টিকা দেয়া আছে তারপরেও হাম হচ্ছে, সিভিয়ারিটি একটু কম, কিন্তু হাম হয়েই যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এই চিকিৎসার জায়গাটা আরেকটুখানি কথা বলি, যে তাহলে যাদের বাচ্চাকে বাসায় রাখতে হচ্ছে চিকিৎসার জন্য, সেই বাসায় যে রেখে আমি চিকিৎসা দিতে পারি, একটু বাবা মা কখন একটু আশ্বস্ত হবেন যে না এই বাচ্চাটাকে আমি বাসায় রেখে দেই, আবার কখনই বুঝবেন যে না আমাকে কি আসলে হসপিটালে রেখে চিকিৎসা দিতে হবে? হামের সিমটম তো আমি বললাম, লক্ষণগুলো বলেছি, কিন্তু কখন আসলে শিশুদেরকে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে তার আগ পর্যন্ত কিন্তু আমি বাসায় রেখেই চিকিৎসা করতে পারবো। কারণ ওদেরকে ওই সময়টায় যেহেতু হামে কিন্তু ইমিউনিটি অনেক কমে যায়, ইমিউনিটি অনেক কমে যায়, কাজে আমি বাসায়ও কিন্তু ওকে খুব কেয়ারফুলি রাখতে হবে, একটু আইসোলেটেড ভাবে রাখতে হবে, যাদের ধরেন ঠান্ডা কাশি আছে তাদের কাছে থেকে একটু দূরে রাখা, কারণ ইমিউনিটি কমে যায় এবং সুপারহেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কিন্তু সিভিয়ার নিউমোনিয়া হয়ে শিশুরা আসলে স্টেপ বাই স্টেপ মারা যাচ্ছে। তো কাজে অক্সিজেন ডিপেন্ডেন্সি যদি না হয় বা সিভিয়ার নিউমোনিয়ার পর্যন্ত যদি শিশুরা সেই পর্যন্ত যদি না যায়, তাহলে হামের চিকিৎসা আমরা বাসায় করতে পারি। আচ্ছা, একটা বাচ্চার বাইরে থেকে অক্সিজেন সাপোর্ট লাগছে কিনা, এটা কি কোন কিছু লক্ষণ দেখে বুঝতে পারবো যে তার কি স্কিনে বা শ্বাসকষ্ট হওয়া, শ্বাসকষ্ট হওয়া, হাম হলে তো ডক্টরের পরামর্শ নিতেই হবে, উনি দেখে বুঝবেন, প্লাস উনি ক্লিনিক্যাল ফাইন্ডিংস দেখে অনেক সময় এক্সরে করে আমরা বুঝতে পারি যে শিশুর নিউমোনিয়াটা কোন পর্যায়ে গিয়েছে। অক্সিজেন স্যাচুরেশন এটাও দেখতে হবে অক্সিজেন ডিপেন্ডেন্সি বোঝার জন্য। আর মায়েরা বাসায় বুঝতে পারে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, বুকের খাঁচা ভাঙছে কিনা, এগুলো দেখে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা। স্কিন বা চামড়ায় কি কোনো পরিবর্তন হতে পারে? চামড়ায় স্কিনে র্যাশ আসে, কিন্তু র্যাশটা আসলে বাইরে থেকে সিভিয়ার মনে হলেও র্যাশটা নিয়ে এটা একটা সিমটম, কিন্তু র্যাশ যে খুব বেশি বাচ্চাকে খারাপ করে দেবে ব্যাপারটা ওরকম না। হামের কমপ্লিকেশন মেইনলি ডায়রিয়া এবং নিউমোনিয়া, ওটা থেকেই আসলে ডেথগুলো হচ্ছে। আচ্ছা, এবার তাহলে যদি আসি যে যখন চিকিৎসার প্রসঙ্গ বলেছেন যে একটা বড় চ্যালেঞ্জ দেখছেন যে যেসব বাচ্চারা ইতিমধ্যেই অপুষ্টিতে ভুগছে, তারা আসলে সিভিয়ারিটিটা বেশি। আমাদের যদি আমরা এখন যে বাচ্চাটা জন্ম নিচ্ছে অথবা এখন যারা বাচ্চারা বড় ঘরে বেড়ে উঠছে এই সময়টায়, আমরা তো এখন চাইবো যে আচ্ছা ওর পুষ্টির ব্যাপারটা একটু খেয়াল রাখি। বাচ্চার এই পুষ্টিটা আমরা
কোন দিকটা খেয়াল রাখতে পারি যেটা হয়তো ওকে একটু বুস্ট আপ করবে? সেটা হচ্ছে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আচ্ছা। যেন মায়ের ইমিউনিটিটা সে টোটালি গেইন করতে পারে নিজের মধ্যে। এটা একটা পজিটিভ দিক। মা তো অলরেডি ইমিউন, অনেক মা ইমিউন থাকে, দেন ইমিউনিটিটা আসতে হবে নিজের মধ্যে। দেন হচ্ছে 6 মাসের পরে অন্যান্য খাবার, যেটা আমরা কমপ্লিমেন্টারি ফিডিং বলি আর কি, খিচুড়ি সাথে চিকেন, ফিশ থাকবে, প্রোটিন এবং প্রোটিন অন্যান্য যে প্রোটিনগুলো আছে। থাকবে, কিছু ফল, এগুলো সঠিক পরিমাপে দিতে হবে বাচ্চাকে। আচ্ছা, তাহলে এই সময়টা আমরা এটা একটু আমাদের যারা দর্শক দেখছেন আজকে তাদেরকে একটু বিশেষভাবে নজর দিতে বলবো যে বাচ্চাদের এই দিকটা একটু, বাচ্চা পুষ্টির ব্যাপারটা একটু বেশি করে খেয়াল রাখা। আর আমার মনে হয় যে মায়ের দুধ পান যেটা, এটার বোধহয় গুরুত্বটা এই প্রসঙ্গে আরো একটু সামনে আসা উচিত। জি। আপনি যদি আরেকটু ইলাবোরেট করেন যে কেন 6 মাস পর্যন্ত, আমরা একটা জেনারেল গাইডলাইন আছে যে বাচ্চার জন্মের পরে 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করলেই তাদের জন্য সেটা যথেষ্ট এবং তারা এখান থেকে যথেষ্ট পরিমাণ ইমিউনিটি পায়, তাদের শক্তি, রোগ প্রতিরোধ শক্তিটা তারা এখান থেকেই পায়। এটা আমাদের দেশে কিন্তু বেশ খানিকটাই এখন একটু ইরেগুলার হয়ে গেছে, সবসময় সেটা ঘটে না। আপনি যদি গুরুত্বটা আবার তুলে ধরেন, কারণ এটা কেবল হাম না, অন্যান্য অসুখ থেকেও কিন্তু আমাদের মায়ের ইমিউনিটিটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা করতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলে পুরোটা ইমিউনিটি কিন্তু বাচ্চার মধ্যে আসে। এক্সক্লুসিভ বলতে বোঝায় যে অন্য আর কিছুই খাবে না, এমনকি পানিও না। কোনো কারণে ওষুধ মেডিসিন লাগলে সেটা করতে পারবে, কিন্তু শুধুমাত্র মায়ের দুধটাই খাবে, এটাই এক্সক্লুসিভ। আচ্ছা, 6 মাস পর্যন্ত, আমরা 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করবে এবং এই সময়টায় মাকে এবং পরিবার অন্য সবাইকে আসলে বিষয়টা একটু আলাদাভাবে খেয়াল করতে হবে। তাহলে আমরা এই বার্তাটা দিচ্ছি আমাদের আজকে যারা দর্শকরা দেখছেন যে এই যে হাম হোক অথবা অন্যান্য যত অসুখ হোক আমাদের বাচ্চাদের হচ্ছে, সেখান থেকে তাদেরকে সুরক্ষিত রাখার একটি ভালো মাধ্যম কিন্তু মায়ের বুকের দুধ পান 6 মাস বয়স পর্যন্ত। এবার আমরা একটু টিকার প্রসঙ্গে আসি। টিকা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে। আমাদের দেশে সাধারণত 9 মাসে প্রথম ডোজ এবং 15 মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হতো। এবার কিন্তু এখন দেখছি যে এই প্রসঙ্গে 6 মাসের নামিয়ে আনা হয়েছে। এটা কি ঠিক আছে? এটা চালিয়ে যাওয়া উচিত? আসলে আমাদের যে ইপিআই শিডিউলটা করা হয়েছে 9 মাস কমপ্লিট হওয়ার পরে হচ্ছে হামের টিকা দেওয়া, সেটা যে বাচ্চাগুলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করেছে তাদের যে ইমিউনিটিটা ওরা গেইন করেছে মায়ের কাছ থেকে, সেটা বুস্টিং আপ করার জন্য, ভালো ইমিউনিটি গেইন করার জন্য এই 6 মাস ওদেরকে এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। কিন্তু যখন একটা এই ডিজিজটা, অসুখটা হয়েছে মহামারী আকারে, এখন এপিডেমিক আউটব্রেক, এইখানে কিন্তু ওই সবগুলা বাচ্চাই দেখা যায়, বিশেষ করে অপুষ্টি আছে যে বাচ্চাগুলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করেছে, কিন্তু অপুষ্টিতে পরে হয়তো কোনো কারণে কমপ্লিমেন্টারি ফিডিং এই সময়টা তার সেইভাবে খাওয়া হয় নাই, তার যতটুকু খাওয়া দেওয়া উচিত ছিল সেগুলো পায়নি। সেই অপুষ্টিজনিত কারণে তারা দেখা যাচ্ছে যে হামে আক্রান্ত হচ্ছে এবং সিভিয়ারিটি তাদের ক্ষেত্রে ডেভেলপ করছে। তো এই কারণে, এবং তারা কিন্তু টিকাও পায় নাই, যেহেতু আমাদের শিডিউলে ছিল 9 মাসের পরে, এই কারণে সেই শিশুগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো এখন যে গভর্নমেন্ট ক্যাম্পেইনটা শুরু করেছে, 6 মাসের শিশুগুলোকেও আমরা হামের টিকাদানের আওতায় নিয়ে আসা হয়েছে আর কি। আচ্ছা, আমরা এটা দেখেছি যে পৃথিবীর বেশ কিছু দেশেও আসলে যখন এরকম হামের প্রাদুর্ভাব বেড়েছে তখন উদ্যোগ নিয়ে 6 মাসের ভেতরে টিকা দেওয়া হয়েছে, 6 মাস থেকে 9 মাসের বাচ্চাদেরও টিকা দেওয়া হয়েছে। সেটি আমরা দেখছি যে বিষয়টা ঘটেছে শিডিউলের বাইরে গিয়েও। তাহলে বাংলাদেশে আমরা আশা করি যে যে পদক্ষেপগুলো নেওয়া হলো সেটা থেকে একটা উপকার পাওয়া যাবে। আমরা যদি শিশুদের যখন সিভিয়ারিটি বেড়ে যায়, তাদের এই হামের যে উপসর্গ থেকে, আপনি নিউমোনিয়ার কথা বলেছেন, ডায়রিয়ার কথা বলেছেন, নিউমোনিয়ার যে চিকিৎসা সেখানে কিন্তু এক পর্যায়ে আপনি বলছেন যে কখনো তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। এই বিষয়টা আরেকটু, যে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কিন্তু আর অনেক রকম ঝুঁকিও আছে, সেটি ব্যবহারের ক্ষেত্রে কতখানি সতর্কতা অবলম্বন করা উচিত? আচ্ছা, অ্যান্টিবায়োটিক দিতে হবে কখন? যখন আমরা বুঝবো যে নিউমোনিয়া সিভিয়ার আকারে চলে গিয়েছে এবং সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে। শুধুমাত্র হাম থেকে যে ভাইরাল হামের জন্য আসলে কোনো অ্যান্টিভাইরাল বা ওরকম চিকিৎসা নেই। যখন সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করছে তখন দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে নিউমোনিয়াটা প্রকট হচ্ছে এবং অক্সিজেন ডিপেন্ডেন্সি হচ্ছে, স্টেপ বাই স্টেপ লাইফ সাপোর্টও লাগছে অনেক সময়। এটাই, তখন আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিক কাভারেজে বাচ্চাকে রাখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে বাচ্চার জন্য? অনেক সময়
আমাদের কিন্তু ঢালাওভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, অথবা সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক দিয়ে শুরুতে চিকিৎসা হয়। প্রথমে জায়গাটায়- শক্তিশালী অ্যান্টিবায়োটিক আমরা শুরু করি না, অ্যামক্সিসিলিন, এটা নিউমোনিয়ার জন্য ভালো কাজ করে। আচ্ছা, তো এটা একটা গুরুত্বপূর্ণ সতর্কতার জায়গা আমাদের দেশে। আমরা অনেকগুলো বিষয়ে কভার করেছি এখানে, বিশেষ করে আমরা দর্শকদের এই বার্তাটা আসলে দিতে চেয়েছি যে হাম যদি হয়ও, তাহলে আমরা যদি একটু সতর্কতার সাথে বিষয়টা দেখি, তাহলে বাচ্চাটাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার সম্ভাবনা আমরা অনেক বাড়িয়ে ফেলতে পারি। আমরা যদি সরকার এখন যে ব্যবস্থাগুলো নিয়েছে তার সুফল জনগণ পেতে আপনার কি মনে হয় যে কতদিন লাগতে পারে? এটা কি কতদিন পর্যন্ত মানুষজন আসলে আতঙ্কের মধ্যে থাকবে, এবং কোন সময়টা আমরা দেখবো যে না আমরা একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছি? এটা কি কোনো টাইমলাইন মনে হচ্ছে আছে? এটা আসলে অ্যান্টিসিপেট করা একটু মুশকিল, কারণ হাম কিন্তু কখনো মাঝখানে থেমে গিয়ে মানে অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু এখন আবার প্রাদুর্ভাবটা বেড়েছে। তো আসলে কখন গিয়ে কমবে বলা অ্যাকচুয়ালি মুশকিল যে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, আমাদের যেমন বাচ্চাদের ক্ষেত্রে একটা হাম ছড়ানোর ক্ষেত্রে যদি বলি, স্কুল তাদের একটা বড় জায়গা, পরিবারে যেখানে একসাথে অনেক বাচ্চা থাকে সেখানেও কিন্তু একটা বড় জায়গা। আলাদা করে কি আমি বলছি যে স্কুল আমরা কেউই চাচ্ছি না বন্ধ হোক, পরিবারেও আমরা নিশ্চয়ই সব একসাথে থাকতে চাই, কিন্তু এখানে আলাদা করে কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? যেমন কোভিডের সময় আমরা বলেছি যে মাস্ক পরবো, হাত ধোবো, এটা বাচ্চাদেরকে আমরা তখন উৎসাহিত করেছি। এখনো কি স্কুলগুলোতে বিশেষ কিছু ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে? করতে পারলে কিন্তু ভালো। এখনো আমি শুনি নাই যে স্কুলগুলোতে এই ধরনের অ্যাটেম্প নেওয়া হয়েছে, বা স্কুল তো এখনো চলছে। তবে হাত ধোয়া, মাস্ক পরা, যেহেতু এয়ারবোর্ন ডিজিজ, এটা করতে পারলে অবশ্যই অনেকটাই কমবে। তবে যেটা আমি বলেছি যে 2 বছরের নিচে, বিশেষ করে 9 মাসের নিচের বাচ্চারা বেশি খারাপ হচ্ছে, 2 বছরের নিচে এফেক্ট হচ্ছে বেশি। এবং তবে 5 থেকে 10 বছরের বাচ্চাও আছে যারা হাম তাদের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে, তো সিভিয়ারিটিটা কম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা বলি এই ধরনের অসুখের ক্ষেত্রে পাবলিক হেলথ, যেটা জনস্বাস্থ্যের দিক থেকে যেসব উদ্যোগ নেওয়া দরকার, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা টিকার ক্ষেত্রে আমি এটা একটু শেষের দিকে আসলে আলোচনাটা, যে টিকার যে শিডিউলটা এখন চলছে আমাদের দেশে, কারো ক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে যে আমরা এটা যে 6 মাসের ভিতরে নিয়ে আসলাম, সেটি বাচ্চার জন্য কোনো খারাপ কিছু হতে পারে কিনা, এই বিষয়ে কি আপনার কোনো প্রশ্ন? হামের টিকা এটা এক্সট্রা বুস্টার ডোজ, মানে এক্সট্রা হিসেবেই কাজ করবে। নেক্সট টাইম 9 মাস এবং 15 মাসে অ্যাজ ইউজুয়াল ইপিআই শিডিউলই ফলো করবে ওই বাবুগুলো। আচ্ছা, তাহলে সেখানে আসলে বিশেষ কোনো অসুবিধা তৈরি হচ্ছে না। নেই। যারা 6 মাসে নিচ্ছে তারা পরবর্তীতে ইপিআই শিডিউল ফলো করবে, কিন্তু সে পেয়ে যাবে। আমাদের যারা এখন আজকে অনুষ্ঠানটা দেখছেন আমাদের স্ক্রিনে বা অনলাইনে দেখবেন বিভিন্ন সময়, আমাদের বাবা মায়েদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা, যাদের বাসায় এখন বাচ্চা আছে এবং তারা হয়তো চিন্তিত এই মুহূর্তে? আচ্ছা, বাবা মার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে ছোট বাবুগুলো আছে, ঠান্ডা কাশি যেখানেই থাকবে ওদের একটু প্রোটেক্টেড রাখা, এবং ওদের হচ্ছে ভিটামিন সি, ইমিউনিটিটা বুস্ট আপ করার জন্য যতটুকু তাদেরকে প্রোটিন খাবার, ভিটামিন সি, এগুলো যেন, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন তো আমরা দিচ্ছি, সাথে হচ্ছে যে ক্যাম্পেইনটা চলছে সেটা তো ভিটামিন এ সাপ্লিমেন্টেশন সাথে থাকবে। আর প্লেন্টি অফ ওয়াটার, বেশি করে ফ্লুইড জাতীয় তরল খাবার খাওয়া, ফ্যাট, প্রোটিন, এগুলো যেন মানে ব্যালেন্স ডায়েটটা যেন থাকে, অপুষ্টিটা কিছুটা প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে। ওকে, অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ডক্টর তাহমিনা ইসলাম। আশা করি আলোচনার মধ্যে দিয়ে আমাদের যারা আজকে পিতামাতা আছেন তারা অনেকে আশ্বস্ত হবেন। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম এখনকার সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হাম নিয়ে। আপনার শিশুর যদি হাম হয় অথবা হাম সন্দেহ করেন, তাহলে কি করবেন সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা থেকে বুঝতে পারলাম যে হামের যেই বিশেষ লক্ষণগুলো আছে, বিশেষ করে তাদের চামড়ায় যে আমরা বলছি স্পেসিফিক বিশেষ ধরনের এক ধরনের লাল একটি ছোপ উঠতে পারে, যেটি একটু ছড়ানো এটি, এবং তারপর তাদের সর্দি সমস্যা অথবা কাশির সমস্যা, চোখের যদি ইনফেকশন হয়, এই বিষয়গুলো দেখলে আপনারা হয়তো একটু সন্দেহ করবেন, কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে নিশ্চিত হয়ে যদি সঠিক সময় আমরা চিকিৎসাগুলো নিই, নিশ্চয়ই আমরা আমাদের শিশুদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। আশা করছি সকলের সম্মিলিত সহযোগিতায় এখনকার এই সংকট আমরা কাটিয়ে উঠব, সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।